তুমি কোথায় যাচ্ছ সেটা কিন্তু জানতে চেয়েছি। সেটাও কি আমি জানতে চাইতে পারি না? শহর নয়, হয়তো কোনো গ্রামও নয়, হয়তো কোনো স্মল টাউন। আচ্ছা, এত রহস্য করে বলার কি আছে? জায়গাটা তো একটা নাম আছে। কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে রাহুলদা। আচ্ছা, স্বেচ্ছা নির্বাসন নিলে, তাই তো? যদি স্বেচ্ছা নির্বাসন নিতাম তাহলে কি পরীক্ষা দিতে আসার কথা ভাবতাম? ভাবতাম না রাহুলদা। তাহলে এ কথা কেন বলছো? এর মধ্যে আসার কি তোমার কোনো চান্স আছে? না। আমি কি তাহলে অন্তত তোমার জায়গাটায় পৌঁছে দিতে পারি? দেখো, আজ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি জানি না ওদের আমাকে পছন্দ হবে কিনা। আর আমি তো এখনো ডাক্তারি পাশ করিনি, তাই একজন সিনিয়র ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করব। ওরা আমাকে অ্যাবজার্ভ করে রেখে দেবে। ডাক্তারি পাশ করার পর ওরা বলেছে যে একটা ডাক্তারি পোস্টে চাকরি দেবে। সেই কথাই তো হয়ে আছে। এখন টাকা পয়সা সেই অর্থে বেশি কিছু পাবো না, যেহেতু ডাক্তারি পাশটা করিনি। পরে যখন পাশ করে যাব তখন একটা ডাক্তারি পোস্ট দেবে, এই আর কি। তুমি একটা উডবি ডক্টর হয়ে অন্য জায়গায় কাজ করতে যাবে, ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের? দেখো, জীবনে তো সব এক্সপিরিয়েন্সই কাজে লাগে, আর আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লেগে যাবে। কি আর বলবো শবনম, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তখন তো আমার আর কিছু বলার নেই। চলো তোমাকে স্টেশন অবধি পৌঁছে দিই। রাহুলদা, কেন জোর করছো রাহুলদা? আমার একা চলাফেরা করার অভ্যেস আছে। কি জানো তো, আমাদের মনে হচ্ছে এটা আমাদের কাছে একটা পরাজয়। কিসের পরাজয়? একটা অশুভ শক্তির কাছে লড়াই করে পেরে উঠলাম না, শুভ শক্তিকে হেরে যেতে হলো। কে অশুভ শক্তি রাহুলদা? কেন, রোহিণী? রোহিণীর জন্য তো তোমাকে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হচ্ছে। এটাকে আমার বুঝতে দেরি হয়েছে? শুধু শুধু রোহিণীদিকে দোষ দিচ্ছ কেন? রোহিণীদির জন্য আমি কোথাও যাচ্ছি না। তা অবশ্য ঠিক, রোহিণী তো একটা উপলক্ষ মাত্র। তুমি যাচ্ছ যশের জন্য। ওই নামটা আমি আমার জীবনে শুনতে চাই না রাহুলদা। ওই নামটা বলে তুমি বারবার আমাকে অপমান করো না। আমি না হয় নাই শোনালাম, তুমি কি মন থেকে মুছতে পেরেছো? নিশ্চয়ই মুছে ফেলতে পারবো একদিন। সেই চেষ্টা শুরু হয়ে গেছে। এই চেষ্টাটা যদি আগে করতে, মানে ওর মিষ্টি কথায় যদি না ভুলতে, ওর শর্তে যদি না গলে যেতে, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। আজকে সব কিছু ছেড়ে ছুড়ে তোমাকে অন্য কোথাও চলে যেতে হতো না, বা অন্য কোথাও গিয়ে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কাজ করতে হতো। হয়তো তুমি ঠিকই বলছো রাহুলদা। যেই সময় যেটা করা উচিত ছিল সেটা হয়তো আমি করে উঠতে পারিনি, বাট বেটার লেট দ্যান নেভার। চাইলে সব কিছু করতে পারবো আমি। মানুষ চাইলে সব কিছু করতে পারে, চেষ্টা করলেই পারে, আর আমিও পারবো ওকে ভুলতে। আচ্ছা শবনম, আমাকে একটা কথা বলো তো, যে কি এমন ঘটলো যে ওকে এতটা প্রায়োরিটি দিতে হলো তোমার, যে ওকে ভোলার জন্য তোমাকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে? দেখো রাহুলদা, আমি চাইলে এখানে থেকে ওকে ভুলতে পারতাম। তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তাই তোমাকে না বলার আমার কিছুই নেই। আর তোমার মতো শুভাকাঙ্ক্ষী আমার জীবনে খুব কমই আছে। তাই আমি তোমাকে বলছি রাহুলদা, ওই বাড়িতে থেকেও হয়তো আমি ওকে ভুলতে পারতাম, কারণ ওর কোনো অস্তিত্ব আমার কাছে নেই। তাহলে যাচ্ছ কেন? রাহুলদা দেখো, আজকে রোহিণীদির জায়গায় যদি আমি থাকতাম আমিও এটাই করতাম। রোহিণীদির তো কোনো দোষ নেই, রোহিণীদি নিজের অধিকারবোধ থেকে এটা করছে। এটা অধিকারের লড়াই রাহুলদা। রোহিণীদির জায়গায় আমি নিজেকে দাঁড় করিয়ে দেখেছি, আমি হলেও এটাই করতাম রাহুলদা। যেদিন রোহিণীদি আমার কাছে এসে স্যারেন্ডার করলো, সেই দিন আমি বুঝলাম যে রোহিণী স্যারেন্ডার করলো মানে? রোহিণীদি আমাকে বলতে এসেছিল যে রোহিণীদি প্রেগনেন্ট। হোয়াট? এটা তো অবাক হওয়ার কি আছে রাহুলদা? ওরা তো ম্যারিড, এটাই তো স্বাভাবিক, বায়োলজিক্যাল রুল। ও গড! কি হলো রাহুলদা, কেন এত অবাক হচ্ছ বলো তো? যশ কিভাবে দ্বিচারিতা করেছে ভেবে দেখেছো? ও তোমাকেও ঠকিয়েছে, রোহিণীকেও ঠকিয়েছে। হ্যাঁ রাহুলদা, যেদিন আমি এই কথাটা জানতে পারলাম না, সেই দিনই আমার মনে হলো যে রোহিণীদিকে জায়গাটা আমার ছেড়ে দেওয়া উচিত। রোহিণীদির তো কোনো দোষ নেই। রোহিণীদি আমার কাছে এসেছিল ভিক্ষে চাইতে,
জজদার মাও এসেছিল। আমাকে ওরা এসে বলল যে আমি যাতে এখান থেকে চলে যাই, আর আমি চলে গেলেই ওরা হয়তো ওদের বাচ্চাটাকে নিয়ে সুখে সংসার করতে পারবে। দেখো, সেই দিনই আমি ডিসিশন নিই যে আমি আর কলকাতায় থাকবো না। কলকাতায় থাকলে কখনো না কখনো ওর সাথে আমার দেখা হয়েই যাবে। কখনো ও দুর্বল হয়ে পড়বে, কিংবা কখনো আমি দুর্বল হয়ে পড়বো। ওর থেকে দূরে চলে যেতে হবে, একেবারে ধরা ছোঁয়ার বাইরে, ওর চোখের আড়ালে যেতে হবে। আর তাই আমি ডিসিশন নিই যে আমি কলকাতার বাইরে চলে যাব। তাই আমি কলকাতার বাইরে নার্সিংহোমগুলোতে অ্যাপ্লাই করি। দেখো, আমি তো এখনো পাশ করিনি, তাই ডাক্তার হওয়ার জন্য কিছু অ্যাপ্লাই করতে পারিনি। আমি অ্যাসিস্ট্যান্টের জন্যই অ্যাপ্লাই করেছি। এখন অনেকগুলো নতুন নার্সিংহোম খুলেছে, সেখানে হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হচ্ছে। তাই কোনো একজন সিনিয়র ডাক্তারের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব। কখনো ব্লাড প্রেশার দেখবো, জ্বর দেখবো, সিনিয়র ডাক্তার যা নোট দেবে সেগুলো লিখবো, এই আর কি। ছেলেটা তোমার সাথে এতটা তর্জ কথা করলো, এতটা? ও তো আমাকে বলতে পারতো রাহুলদা যে ওর মনে দুজনের জন্যই জায়গা আছে। ও আমাকে একবারও সে কথা বলেনি, জানো তো। ও আমাকে বলেছে যে ওর রোহিণীদির জন্য কিচ্ছু নেই, ও আমাকে ভালোবাসে, রোহিণীদিকে ভালোবাসে না। আজকে আমি ওকে জোর করি বলে রোহিণীদির কাছে যায়। ও তো মিথ্যে কথা বলেছে বলো। এখন তো আমার মনে হয় দিনের পর দিন এসব কথা বলে ওর বউকে ভয়ঙ্কর অপমান করেছে। দোষ যদি কেউ করে থাকে সেটা হলো জজদা। 100 বার। ওরা দুজন নেই সমান, দুজনের কাউকে কিন্তু কনসিডার করতে যেও না। দেখো, আমি কে কনসিডার করার? আমি তো কনসিডার করা কেউ নই। আমি তো এখন ওদের পেরিফেরিতেই নেই। রোহিণীদির মতো করে জীবন কাটাবে, আমি আমার মতো করে জীবন কাটাবো। বরং আমি দূরে চলে গেলে রোহিণীদি আর জজদা হয়তো ভালো থাকবে। ভালো থাকবে মানে? ভালোই তো আছে। দেখো রাহুলদা, আমি এখানে থাকলে জজদাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে এটা বোঝানোর জন্য যে ও রোহিণীদিকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে। আর তার জন্য অকারণে ওকে রোহিণীদির সাথে খারাপ ব্যবহার করতে হবে। তাই আমি এখান থেকে চলে গেলে সব ঝামেলাই চুকে যায়, আর কোনো ঝামেলাই থাকে না। আর তাছাড়া একটা বাচ্চা আসছে, সেই বাচ্চাটার তো কোনো দোষ নেই। সেই বাচ্চাটা তো আর কোনো হিসেব নিকেশ জানে না। আমি এখান থেকে চলে গেলেই হয়তো ওরা ভালো থাকবে। ওরা থাকুক না নিজেদের মতো করে ভালো, অন্তত আমার জীবনে না জড়ালেই হলো। আমি যশকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। তুমি দেখো শবনম, ওর কোনোদিন ভালো হবে না। এই কথা বলো না রাহুলদা যে ও ভালো থাকবে না। আমি চাই ও ভালো থাকুক। হ্যাঁ রাহুলদা, আমি চাই, আর এটাই হয়তো আমার দুর্বলতা। দেখো, তোমার কাছে তোমার অগোচর কিছুই নেই। তুমি তো জানো আমি ওকে ভালোবাসি। আর যতই বলি আমি ওকে ভুলে যাব, আমার মন থেকে ওর সমস্ত জায়গা মুছে দেব, কিন্তু চাইলেই তো সবটা পারা যায় না রাহুলদা। ভেতরে ভেতরে হয়তো শুভেচ্ছা রয়েছে। ও ভালো থাকলে আমার ভালো লাগবে, আরো কষ্ট পেলে আমার খারাপ লাগবে। ও ভালো থাকলে হয়তো আমি ওকে ভুলে যেতে পারবো, আর খারাপ থাকলে হয়তো ওকে আমি কোনো দিন ভুলতে পারবো না। তাই রাহুলদা, প্লিজ এ কথা বলো না, প্লিজ। ঠিক আছে, তুমি গাড়িতে ওঠে, তোমাকে স্টেশন অবধি পৌঁছে দিই। আজকে তোমার ইন্টারভিউ আছে বলে আজকে যে চাকরিটা হয়ে যাবে সেটা তো নাও হতে পারে। দেখো রাহুলদা, ওরা তো আমার কাগজপত্র দেখেছে, আর কাগজপত্র দেখার পর ওদের সাথে আমার ফোনে যা কথা হয়েছে তাতে ধরো 90% হয়েই গেছে। 10% বাকি সামনাসামনি দেখা করে কথা বলবে। আর আশা করি আমি ইন্টারভিউটা খারাপ দেব না। সে ঠিক আছে, কিন্তু আজ থেকে তো জয়েন না হতে পারে। হ্যাঁ ঠিকই। দেখো, যদি 2-3 দিন সময় লাগে তাহলে আমি পাশে কোথাও হোটেলে থেকে যাব। আর যদি দেখি সময় লাগবে তাহলে কিছু একটা করব, দেখা যাক কি হয়। ঠিক আছে, ওঠো।
ডক্টর বাসু আসতে পারলেন না, আমরা ওনাকে খুব এক্সপেক্ট করেছিলাম। উনি আপনাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই যোগ্য মনে করেই পাঠিয়েছেন। স্যার আমাকে কোনো কাজ দেবেন আর আমি সেটা করব না, অত বড় আমি এখনো হইনি আর হতেও চাই না। তবে আপনাদের এখানে এসে আমার বেশ ভালো লাগছে। আসলে কি আমাদের এই হাসপাতালটা আমাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে আমরা তৈরি করেছি, যাতে এই এলাকার লোককে চিকিৎসা পরিষেবার জন্য শহরে যেতে না হয়। সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা রেখেছি। এখন আমাদের দরকার কিছু ভালো ডাক্তারের। আসলে কি কলকাতা থেকে এতটা দূর হওয়ার জন্য ভালো ডাক্তাররা এতটা দূর আসতে চাইছেন না, সেটাই হলো মুশকিল। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই দেশের বাড়ি এখানে, সেটা আমাদের সুবিধেই হয়েছে। আমরা তো আছি, কিন্তু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য কিছু কর্মী চাই, কিছু নার্স চাই, কিছু ডাক্তার চাই। কিন্তু সকলেই যদি বলে যে কলকাতা ছেড়ে বাইরে যাব না, তাহলে এখানকার লোকেরা চিকিৎসা পরিষেবা পাবে কোত্থেকে বলুন তো? সমস্যাটা সেখানেই। আচ্ছা, আপনি কি মেডিকেল কলেজে আছেন নাকি? আমার হাউস স্টাফশিপ সবে শেষ হলো, চেষ্টা করছি বাইরে যাওয়ার, হয়তো শীঘ্রই চলেও যাব। দেখুন, আপনারা সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনারা সবাই যদি দেশের বাইরে চলে যান, তাহলে দেশটাই তো শূন্য হয়ে যাবে। পৃথিবীতে অনেক কিছু শেখার আছে আমাদের। আমি আমাদের মেডিকেল সায়েন্সের কথাই বলছি। অবভিয়াসলি আমরা তো চাইবো সেই শিক্ষাগুলোকে নিজেদের আয়ত্তে আনতে। সে কথা ঠিক, অস্বীকার করছি না। হ্যাঁ, আমরাও তো আমাদের জীবনের অনেকটা সময় বিদেশে কাটিয়েছি, লেখাপড়া শিখেছি। অবশ্য বিদেশের এক্সপোজারই আলাদা, তবুও তো আমরা দেশে ফিরে এসেছি। আমি যে ফিরে আসবো না এই কথা তো বলিনি। না না, আপনার কথা বলছি না, অনেকেই ফেলেন না। আচ্ছা, এবার তাহলে আমরা ইন্টারভিউটা শুরু করি। ওকে তো আবার ফিরতে হবে, এখান থেকে কলকাতা প্রায় 200 কিলোমিটার। আসলে সন্ধ্যের আগেই তো রওনা হয়ে যেতে হবে। আসলে এখানকার রাস্তাঘাটও তো খুব ভালো নয়। তাছাড়া রেজাল্টটা আমাদের আজকেই বের করতে হবে, আমরা ঝুলিয়ে রাখবো না। বিশেষ করে আমাদের এমার্জেন্সি আছে ডাক্তারদের ক্ষেত্রে। হ্যাঁ, আমিও রেডি, চলুন শুরু করা যাক। অসুবিধার তো কিছু নেই, ক্যান্ডিডেটসদের ডাকতে পাঠিয়ে দিন। আসুন আসুন আসুন। হ্যাঁ, ইন্টারভিউটা জাস্ট শুরু হবে। বাইরে থেকে যার মানে যে এক্সপার্টের আসার কথা ছিল, তিনি জাস্ট ঢুকেছেন। এক্ষুনি মনে হয় স্যাররা ডাকবেন, আপনি একটু বসুন। বলছি যে রেজাল্ট কি আজই বেরোবে? না, যদি মানে রেজাল্ট আজই বেরোয় তাহলে আমি একটু ওয়েট করে যাব। আমার তো এখানে কোথাও থাকার জায়গা নেই, হোটেলের ব্যবস্থা করতে হবে, তাই জানতে চাইছিলাম আর কি। আমি তো এত কিছু জানি না ম্যাডাম। স্যাররা বলেছে ইন্টারভিউটা আজকের হবে, আর রিভিউটা আজকে ডিক্লেয়ার হবে কিনা সেটা বলতে পারবো না। আপনি একটু ওয়েট করুন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে জেনে বলতে পারবো। আচ্ছা, বলছি কোথায় হবে ইন্টারভিউটা? 5 নম্বর রুমে। আপনি ওখানে গিয়ে বসুন, ওই যে ওখানে অ্যাপ্লিকেন্টরা বসে আছে, ওখানে ওয়েট করুন। ইন্টারভিউর সময় আপনাকে ডেকে নেওয়া হবে। বলছি সিরিয়াল নাম্বার ওয়াইজে কি ডাকা হবে? এখানে যেভাবে জমা পড়েছে সেইভাবে আমি জমা দিয়েছি, সেইভাবেই আপনাকে ডাকা হবে। আপনি ওখানে বসুন। ওকে, থ্যাংক ইউ। আপনারা কি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ, আমিও তাই। আরে আপনি মেডিকেল কলেজের না? লাস্ট ইয়ার আপনি তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছেন। আপনি পাস করে গেছেন? না, এখনো ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়া হয়নি। আমি তো জানতাম আজ শুধু ডাক্তারদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কিন্তু এখনো যারা পাস করেনি তাদেরও ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়েছে নাকি? না, আসলে ডাক্তার হিসেবে নয়, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করেছি। পাশ করে যাওয়ার পর যদি ডাক্তার হই তাহলে ওরা ওই অ্যাবজর্ব করে রাখবে। এরকম কোনো পোস্ট আছে জানতাম না তো। হ্যাঁ, আমি পোস্টটা দেখেই অ্যাপ্লাই করেছিলাম। আমি ওদের জানিয়েছিলাম যে আমি এইভাবে থাকতে রাজি। তারপর ওরা উত্তর দেয় যে আমি ইন্টারভিউ দিতে আসতে পারি। সুমেধা রয়? হ্যাঁ, আমি। হ্যাঁ, আসুন আমার সঙ্গে। একটা কথা জানতে ইচ্ছে করছে, মানে আপনার এমন কি কাজের দরকার পড়লো যে আপনি একেবারে ফাইনাল পরীক্ষা না দিয়েই কাজ খুঁজতে চলে এলেন? দরকার না হলে কি কেউ কাজ করতে আসে?
ফিনান্সিয়াল সাপোর্টের জন্য এক্সাম দিলেই তো মানে পাশ করলেই তো আপনি হাউসটাফশিপ পেয়ে যেতেন, তখন তো আর কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকতো না আপনার। এখানে জয়েন করলে আপনি হাউসটাফশিপ পড়বেন কি করে? এত কিছু ভাবিনি, হয়তো পড়বো না। আর আগে চান্স তো পাই, সেটারই তো কোনো সিওরিটি নেই। আপনারা সবাই ডাক্তার হয়ে গেছেন, আমি তো হইনি। চাকরিটা আদৌ হবে কি না সেটা তো আই এম নট শিওর। কি রে, ইন্টারভিউ হলো? কি প্রশ্ন করলো? এমনি জেনারেল কোয়েশ্চেন্স, আর পেপারস জমা নিল, আর কি করি টরি এইসব আর কি। অনিন্দিতা রয়, আসুন। শবনম খাতুন, শবনম এসেছে এখানে। শবনমও ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু ও তো এখনো মেডিকেল পরীক্ষায় পাশ করেনি। এইভাবে ও কলকাতা থেকে দূরে চলে এলো। ও নিজের জীবনটাকে এভাবে ধ্বংস করে দিতে চাইছে। ডাক্তারির ফাইনাল ইয়ার পর্যন্ত কি পরীক্ষা দেবে না ও? এই প্রতিশোধটাও কার ওপর নিচ্ছে? আমার ওপর কি? কিন্তু আমার ওপর যদি ও প্রতিশোধই নেবে, তাহলে আমার সঙ্গে এত মিসবিহেভ কেন করলো? আমি তো ওর অপমানটা এখনো কিছুতেই ভুলতে পারছি না। কিন্তু যে আমাকে এত অপমান করেছে, সে আমারই ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ডাক্তারি পরীক্ষা না দিয়ে বাইরে চলে এলো, নাকি এর মধ্যে অন্য কিছু ব্যাপার আছে? যাই হোক, ওকে পরীক্ষা দেওয়া বন্ধ করতে দেওয়া যাবে না, কিছুতেই না। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। বসুন। মিস্টার যশ, ওনাকে কি প্রশ্ন করবেন করুন। হ্যাঁ, আপনার নাম? অনিন্দিতা রয়। এত টেনশন করে কি হবে? যা হওয়ার তাই হবে। আসলে আমার কাজটা না সত্যি খুব দরকার, তাই এত টেনশন হচ্ছে। দেখুন, আপনারা সবাই পাশ করে গেছেন, হয়তো চাকরিটাও পেয়ে যাবেন, কিংবা হয়তো অন্য কোথাও চাকরি করছেন, কিন্তু আমার তো সেটা না। আমার সত্যি কাজটা খুব দরকার। সুজন সেন, সুজন সেন। আচ্ছা, সুজন সেন আসেননি। নেক্সট শবনম খাতুন। আচ্ছা, আপনি আসুন আসুন। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কি হলো? ভিতরে আসুন। বসুন। আপনার নাম? শবনম খাতুন। আপনার অ্যাপ্লিকেশনটা দেখেছি, চিঠিও পেয়েছি। আচ্ছা, আপনি তো ফাইনাল ইয়ার এখনো দেননি, তো চাকরিটা পেলে ফাইনাল ইয়ার দেবেন কি করে? আপনারা যদি সুযোগ দেন, আমি তাহলে গিয়ে পরীক্ষা দিয়ে আসবো। ডাক্তারি ফাইনাল ইয়ারের ক্লাস না করলে কোনো অসুবিধা হবে না। আপনি এতটা কনফিডেন্স পাচ্ছেন কি করে? স্যার, আমি নোটস কালেক্ট করে নেব, আর বাকি পড়াশোনা আমি বাড়িতে থেকে করব, অসুবিধা হবে না। আপনি এবার প্রশ্ন করুন। হঠাৎ আপনার এরকম একটা অ্যাপ্লিকেশন করার কারণ? ব্যক্তিগত। ধরে নিচ্ছি আর্থিক অনটনই এর জন্য দায়ী, কিন্তু আপনার যা রেকর্ডস দেখছি, প্রিভিয়াস রেজাল্টস দেখছি, আপনি তো স্কলারশিপ পান। হ্যাঁ, পাই। তাতে আপনার পুরো বছরের খরচ চলে না? স্যার, আমি কিন্তু একবারও বলিনি যে আর্থিক কারণে আমি এখানে চাকরি চাইতে এসেছি। আমার চাকরি করাটা দরকার, তাই এসেছি। হ্যাঁ, আপনার এই কাজটা খুব দরকার, কিন্তু তার তো কিছু কারণ থাকবে। কি কারণে আপনার এই কাজটা প্রয়োজন, সেটা তো আমাদের জানতে হবে। তার উপরে বুঝে নির্ভর করছে আমার এখানে চাকরিটা হবে কি হবে না। অনেকটা তাই।
আমি কলকাতা থেকে অনেক দূরে এসে কাজ করতে চাই, কাজটা শিখতে চাই, আর সেটাই কারণ। সেটা তো আপনি পরীক্ষায় পাশ করার পরও শিখতে পারতেন। আমি জানি এখানে কমপ্লিট ডাক্তারের দাবি করা হয়েছিল, কিন্তু আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বলে, সামনেই পরীক্ষা বলে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর এখান থেকেও চিঠি গিয়েছিল, কর্তৃপক্ষ সবটাই জেনে আমাকে ডেকেছিল, ইন্টারভিউ নেওয়ার কথা বলেছিল, তাই আমি এখানে এসেছি। আমার মনে হয় সব প্রশ্ন উত্তর আমার বলা হয়ে গেছে। স্যার, আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করুন, মেডিকেল সায়েন্সের ব্যাপারে আমি কি জানি সেগুলো জানতে চান। আপনি আমাকে এটাও জিজ্ঞাসা করতে পারেন যে এখানে হাসপাতালে আমার অসুবিধা হবে কিনা। আপনি সেসব নিয়ে প্রশ্ন করলে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব। কিন্তু আপনি যদি জানতে চান যে আমি স্কলারশিপের টাকা নিয়ে কি করি, আমি কেন এখানে চাকরি নিতে এসেছি, কি কারণে, স্যার আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো খুব ইরিলিভেন্ট।